ওদের ক্লাস 2টা আপনারা নিয়ে নেবেন, না হলে আবার আপনাদের একটু সমস্যা হবে। আর আমি হচ্ছে ওভারঅল দেখাচ্ছি যাতে সবারই ম্যাচিং হয় জিনিসটা, ঠিক আছে? বেসিকগুলো যেহেতু টিউটোরিয়াল নিলেই আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, আমি গুগলে ঢুকি। গুগল সম্পর্কে জানা আছে কারো? গুগল আসলে কি? সার্চ ইঞ্জিন। সার্চ ইঞ্জিনের কাজ কি? সার্চ ইঞ্জিন কি করে আসলে? সব তথ্য রাখে ওটা। সব তথ্য রাখে। কিভাবে রাখে তথ্যটা? আচ্ছা, একটু জানার দরকার আছে। ওদের বিশাল বড় সার্ভার, গুগলের বিশাল বড় সার্ভার। আপনি যখন একটা ওয়েবসাইট বানাবেন এবং ওয়েবসাইটে যখন লাইভ করবেন অনলাইনে, তখন তাদেরকে যদি আপনি পারমিশন দেন, যে সার্চ ইঞ্জিনকে পারমিশন দিলেন আপনার ওয়েবসাইটে ঢুকতে, তখন আপনার পুরো ওয়েবসাইটটা তারা নিয়ে নেবে ওদের আয়ত্তে, কিন্তু কোনো অ্যাক্সেস পাচ্ছে না তারা। জাস্ট ওয়েবসাইটের তথ্যগুলো তারা তাদের সার্ভারে নিয়ে নিচ্ছে। এবং আপনি যখন কোনো কিছু সার্চ করতেছেন, তারা আপনার সাইট থেকে না দেখায়, তারা তাদের সার্ভার থেকে দেখাচ্ছে। এই জন্য আমরা যখন কোনো কিছু সার্চ করি, সেকেন্ডে কিন্তু সে রেজাল্ট দিয়ে দেয় না? খুব দ্রুত রেজাল্ট দেয়। যদি গুগল আমাদের সাইডে আসে ঢুকে যদি তথ্য খুঁজে খুঁজে আমাদেরকে দেখাতো, তাহলে আমাদের সময় লাগতো রেজাল্টটা পাইতে। তারা আমাদের ওয়েবসাইট থেকে তাদের সার্ভারে নিয়ে নেয়। নেওয়ার পর আমরা যখন সার্চ করি, সে খুব দ্রুত তাদের সার্ভার থেকে প্রসেস করে আমাদেরকে দেখায়। নিজস্ব সার্ভারে দেখা আর অন্য সার্ভার থেকে ঢুকে বাইর করে দেখা, এটা একটু সময়ের ব্যাপার। তো গুগল মেনলি কাজ করে আসলে সবার ওয়েবসাইট নিয়ে, ওদের নিজস্ব কোনো এরকম কিছু নাই। আমি একটা ওয়েবসাইট বানাবো, গুগল আমার ওয়েবসাইটে ঢুকে আমার তথ্যগুলো সবাইকে দেখাইতে পারবে। তো গুগল একটা কোম্পানি, তাদের কিছু প্রোডাক্ট আছে। প্রোডাক্টের মধ্যে আমি দেখাই এখানে, এই যে ব্রাউজারটা, এটা কিন্তু গুগলের প্রোডাক্ট। গুগল একটা কোম্পানি, এটা হচ্ছে তার প্রোডাক্ট। আর গুগলের বেশ কিছু সার্ভিস আছে, তার মধ্যে জিমেল একটা সার্ভিস। আর কী কী সার্ভিস আছে জানা আছে? গুগল কী কী সার্ভিস দেয় জিমেল সম্পর্কে জানা আছে আপনাদের? জিমেল মানে জিমেল দিয়ে কী করে আসলে? ওটা দিয়ে কী করা হয়? আচ্ছা, জিমেল হচ্ছে এরকম যে কোনো তথ্য আমি আরেকজনের কাছে পাঠাবো, সেক্ষেত্রে আমরা জিমেল থেকে ইয়াহু, জিমেল থেকে আদার্স যে ইমেলগুলো আছে তাদের কাছে পাঠাতে পারি। জিমেল হচ্ছে গুগল মেল। আর ইমেল মানে কি? ইমেল মানে জানা আছে? বেসিক জিনিস, এটা জানতে হবে। আপনারা জানেন হয়তো মনে নেই এই মুহূর্তে। ইমেল হচ্ছে ইলেকট্রনিক্স মেল, যেটার মধ্যে আমরা ভার্চুয়াল কিছু পাঠাতে পারবো। তাই বলে আমরা যেমন মাউসটা যদি পাঠাতে চাই, ইমেলের মাধ্যমে পাঠানো যাবে এটা? না, কম্পিউটার রিলেটেড সব কিছুই পাঠানো যাবে। ওর ভিতরে যে ভার্চুয়াল জিনিসগুলো আছে, যেমন এই ব্রাউজারটা আছে, আমরা কি এটাকে টাচ করতে পারবো? টাচ করতে পারবো না। এই যে এটা একটা সফটওয়্যার, আমরা দেখতে পাচ্ছি ঠিক, কিন্তু এটাকে আমরা টাচ করতে পারবো না, কিংবা ওকে বাইর করে আনতে পারবো না। এগুলো সব ভার্চুয়াল জিনিস। এইসব জিনিসগুলো আমরা ওই মেলের মাধ্যমে পাঠাতে পারি। যেমন ছবি আছে, ছবি আমরা ছুঁতে পারি না, ওকে যতক্ষণ না প্রিন্ট করাই ততক্ষণ আমরা এটা ছুঁতে পারবো না। গুগলের আরও কিছু সার্ভিস আছে, যেমন গুগল ম্যাপস, গুগল ড্রাইভ, মাই অ্যাকাউন্ট আছে, এখানে ট্রান্সলেট আছে, গুগল প্লাস আছে, ক্যালেন্ডার আছে, ফটোজ আছে, তারপর ডক্স আছে, ব্লগার আছে, কন্ট্যাক্ট, হ্যাংআউট। এইসব প্রত্যেকটাই হচ্ছে গুগলের সার্ভিস। এগুলো চাইলেই আমরা ইউজ করতে পারি। ট্রান্সলেট কখন ইউজ করছেন? কেউ করেননি? আপনি করছেন? আচ্ছা, ট্রান্সলেটে আসলে কি হয়? ট্রান্সলেট একটা ডিকশনারির মনে করেন হচ্ছে তথ্য ভাণ্ডার একটা আর কি। এত তথ্য আছে যে এখানে আপনি যে কোনো ইংলিশ বাংলা করতে পারবেন, বাংলা লেখাকে ইংলিশ করতে পারবেন, আবার ওই বাংলাকে হিন্দি করতে পারবেন, ইংলিশকে হিন্দি করতে পারবেন, আপনার ইচ্ছা মতো আর কি। এই যে চলে আসে ট্রান্সলেট, দেখেন এখানে বাংলা আছে আর এখানে ইংলিশ। আমি যেটা লিখবো সেটা এখানে লিখবো, আর যেটার অ্যান্সার চাচ্ছে এখানে দেখতে পাবো আমি। হ্যাঁ, ডাবিং হচ্ছে কিংবা ট্রান্সলেট হচ্ছে, এটা এখানে দেখেন কিভাবে কাজটা হয়। লোড নিচ্ছে, এটা স্লো তো। আচ্ছা, এখানে বাংলা আছে না, এখানে ইংলিশ। তো বাংলা আমি লিখি এখানে,
আমি বাংলায় হচ্ছে আম, ইংলিশ কি আসছে এখানে? ম্যাঙ্গো। তার মানে কি, আমি যদি কোনো কিছু মানে না জানি, আমি এখানে দিলেই এখানে ইংরেজিটা পাওয়া যাবে, যদি আপনাদের নেট থাকে, মানে নেট কানেকশন দিয়ে। হ্যাঁ নেট কানেকশন অবশ্যই দিয়ে, কারণ নেট থেকে সে দেখাবে গুগলের সার্ভার থেকে। বিশেষ করে এটা স্টুডেন্টদের ক্ষেত্রে খুব বেশি উপকার। তারা হয়তো কিছু ইংরেজি জানে না, যেটা ডিকশনারিতে বুঝতে অনেক সময় লাগে। এটা খালি এখানে দিবেন, ব্যাস চলে আসবে। তারপর এখানে আচ্ছা আম দিলাম এখানে, বাংলা থেকে কিছু হচ্ছে না, ইংলিশ থেকে যদি বাংলা এই যে এখানে এখানে তখন ইংলিশ করতে হবে, এখানে তখন বাংলা করতে হবে। এখানে আমি লিখি লাভ দিলাম, এখানে কী আসবে? ট্রান্সলেটিং হচ্ছে এখানে, অথবা নেট স্লো, সেজন্য সময় নিচ্ছে। ওই যে ভালোবাসা, ট্রান্সলেট অফ লাভ। এখানে আরও বেশ কিছু আছে, নাউন আছে, নাম যেটা প্রেম, ভালোবাসা, দয়া, স্নেহ, আদর, মমতা, অনুরোধ, আকর্ষণ, কাম, লালসা। তো এই লাভ মানে শুধু কি ভালোবাসাই হয়? এই ওয়ার্ডগুলো হয় আসলে। তো এই লাভ আমি হিন্দিতে কনভার্ট করি, এখানে হিন্দি আছে, এই যে হিন্দি, এই যে এটা হচ্ছে আপনার ভালোবাসা। দেখেন সব কিছুই পাওয়া যাবে, আপনি যেটা চাচ্ছেন আসলে। বড় করে দিই আমি, এটাকে আবার কথা বলা যাবে, স্পিকার আছে আমার কাছে, এখানে দিলেই সে কথা বলবে, লিসেন। সে কিন্তু বলতেছে যে এটা লাভ। আমি হয়তো মুখে বলেও সার্চ করতে পারি, মুখে বলে সার্চ করে দেখাইছিলাম না একদিন, আপনাদেরকে দেখাইছিলাম, দেখাইনি? আচ্ছা, আচ্ছা ওয়েব ডিজাইন করতে গেলে আপনাকে আপনার পিসিটাকে আগে প্রিপেয়ার করতে হবে। পিসি প্রিপেয়ার বলতে কি বোঝাচ্ছি আমি, আপনার পিসিটা যাই আছে আপনাকে আপনার ডিজাইন করার মতো তৈরি করে নিতে হবে। তো ফার্স্ট টাইম আপনাকে একটা ফোল্ডার বানাইতে হবে ডেস্কটপে। ফোল্ডার বানাই ইচ্ছা মতো নাম দিবেন, এনিথিং। আমি দিলাম হচ্ছে ওয়েব ডিজাইন ক্লাস 3, আজকে 3 নম্বর ক্লাস। ওকে, ওপেন করলাম। ওপেন করার পর আপনি দেখবেন যে আপনার পিসিতে এই এক্সটেনশনগুলো আছে কিনা, যেমন জিপ, শেষে জিপ আছে, তারপর শেষে .wmv, তারপর দেখা যাচ্ছে ছবির ক্ষেত্রে জেপিজি, পিএনজি, এই টাইপের এগুলো আছে কিনা। এগুলো যদি না থাকে আপনাকে শো করাইতে হবে। আপনাদের পিসিতে উইন্ডোজ কি দেওয়া আছে? 8 যদি 8 থাকে তাহলে এই যে এখানে আসবেন, ফোল্ডার ওপেন করে ভিউ থেকে এখানে ক্লিক যদি না থাকে আপনি ক্লিক করে দিবেন এক্সটেনশন, তাহলে আপনাদের পিসির কাজ করবে। এখন এক কাজ করি, এখানে একটা আমি ডকুমেন্টস বানাই, টেক্সট ডকুমেন্ট। আপনার মতো সমস্যা হচ্ছিল, সলভ হয়েছে এটা? ওকে, এইখানে এটা আমি পুরোটা রিনেম করব। হ্যাঁ, একটু করে পুরোটা রিনেম করবেন। রিনেম করার পর এটার একটা নাম দিবেন, যে কোনো নাম। আমি এখানে নাম দিচ্ছি index.html। ইন্ডেক্স কেন দিলাম আমি? আমার ইচ্ছা, আমি দিলাম, অন্য চাইলেও দিতে পারি, ঠিক আছে। এখন শেষে যে HTML দিলাম সেটা কেন বলে দিলাম? কারণ আমি HTML লিখব সেখানে। ওকে, ইয়েস করলাম। এই যে এখানে চিহ্নটা, এটা যে কোনো চিহ্ন আসতে পারে, সেটা নিয়ে কোনো মানে মাথা ব্যথা করে লাভ নেই, এটা যখন তখন চেঞ্জ করা যায়। তো আমি একটা কাজ করি, এটাকে একটা ওপেন করি হচ্ছে ব্রাউজারে। ব্রাউজার আছে তো আপনাদের পিসিতে, তাই না? তো এই ফাইলটাই একটা ব্রাউজারে ওপেন করতে হবে, আরেকটা ওপেন করতে হবে নোটপ্যাড প্লাস প্লাস কিংবা আদার্স যদি ইউটিউব থাকে ওগুলাতে। যদি আপনাদের না থাকে এটা নিয়ে যাবেন, সেট আপ দেবেন, চলে আসবে এখানে। যে কোনো টেক্সট ডকুমেন্টকে রাইট বাটন ক্লিক করে এটা চলে আসবে। বড় করে দেবেন এটা। আচ্ছা, এখন HTML লেখা শুরু করি আমি। লেস দেন, স্ল্যাশ চিহ্ন, ডক টাইপ, HTML। এটা হচ্ছে কি, এই কোডটা কিসের?
কমেন্টস করে রাখলাম HTML5 কোড, এই কমেন্টসটা শিখেছিলাম। এটা দিয়ে কমেন্টস করা হয়, প্রথমে লেস দেন, তারপরে এক্সক্লাম চিহ্ন, তার 4টা হাইফেন থাকবে, ঠিক তার মাঝখানে লিখবো, আর শেষে থাকবে একটা গ্রেটার দেন। ঠিক আছে, এইভাবে কমেন্টস করে রাখা যায়, যেটা ব্রাউজার দেখায় না। আর এই ডকটাই হচ্ছে HTML5 ভার্সনে আমরা কাজ করছি, সেটা বুঝিয়ে দেওয়ার জন্য। এখন আমাকে এখানে লিখতে হবে HTML এর শুরু। আচ্ছা, আবারও বুঝাই, লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা থাকে সেটাকে বলা হয় ট্যাগ। লেস দেন গ্রেটার দেনের ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে ট্যাগ। যেমন এখানে HTML দিলাম, এটা একটা ট্যাগ, এটা একটা ট্যাগ। তো এটা শুরুর ট্যাগ আর এটা শেষ ট্যাগ তো এখনো হয়নি, দুটাই শুরুর ট্যাগ হয়ে আছে, তাই না? তাহলে এখানে স্ল্যাশ দিলে আমরা বুঝবো এটা শেষ ট্যাগ। এখন এর ভিতরে আমাকে আবার হেড লিখতে হবে, তার এখানে টাইটেল দিতে হবে। টাইটেলে দিলাম, সরি, থার্ড ক্লাস বডি। বডি, ওকে। এটা হচ্ছে আমাদের HTML এর বেসিক একটা স্ট্রাকচার। বেসিক কি স্ট্রাকচার? সেদিন আপনাদেরকে কি ফ্ল্যাগ তৈরি করে দেখাইছিলাম, আপনারা দেখেননি, ওই টিউটোরিয়ালটা নিয়ে যাবেন, অবশ্যই বুঝতে পারবেন এটা কীভাবে তৈরি করা হয়। কী কী বুঝেছিলাম? ডিপ ক্লাস আইডি, তাই না? ডিপ ক্লাস আইডি, আর স্টাইল শিট সম্পর্কে বুঝেছিলাম। স্টাইল শিট কয়টা, কী কী? হ্যাঁ, স্টাইল শিট হচ্ছে 3টা, ইনলাইন CSS, আর ইন্টারনাল CSS, আর এক্সটার্নাল CSS। এই 3টা দিয়ে আমরা স্টাইল করতে পারি। তো আমরা মনে হয় একটা শিখছিলাম, কোনটা? ইন্টারনাল শিখছি, তাই না? আজকে আমরা হচ্ছে ইনলাইন CSSটা শিখি। এটা ট্যাগ লিখতেছি আমি এখানে H1। আবার আচ্ছা, এখানে দেই হচ্ছে দিস ইজ বাংলাদেশ। আমি আরেকটা নিলাম কন্ট্রোল D দিয়ে, দিস ইজ দিনাজপুর। আমাদের এইটার আউটপুট কি আসবে এখন? শুধু বাংলাদেশ আর দিনাজপুর, তাই না? এখন বাংলাদেশ দিনাজপুর তো আসলো, আমি চাচ্ছি বাংলাদেশকে গ্রিন করব আর এটাকে লাল করব। কিভাবে? হেডের ভিতরে। তাহলে সেটা হবে কি ইন্টারনাল। আমি আজকে ইনলাইন করাতে চাচ্ছিলাম। তো ইনলাইন হচ্ছে এটা একটা লাইন না, এটা একটা লাইন, এটা একটা লাইন। ইনলাইনগুলো হবে লাইনের ভিতরে এবং ফার্স্ট ট্যাগের ভিতরে। এটা ফার্স্ট ট্যাগ, এটা শেষ ট্যাগ। তো ফার্স্ট ট্যাগের ভিতরে এটা হবে এইখানে স্টাইল। অ্যাট্রিবিউট বুঝাইছিলাম, এটা একটা অ্যাট্রিবিউট না? অ্যাট্রিবিউট চেনার উপায় কি? একটা লেখা থাকবে, তারপরে হচ্ছে একটা সমান চিহ্ন, তারপরে ডাবল কোটেশন থাকবে, তাহলে সেটা অ্যাট্রিবিউট। ওকে, অ্যাট্রিবিউট কি? একটা হেল্পিং, সাহায্যকারী আর কি। এখন আমি চাচ্ছি তার কালার দিব। কালার বানান কি? এটা আরেকটা কালার বানানো, ইউআর কালার। তো HTML এর কালারটা হচ্ছে এরকম, কালার রেড। তাহলে কি হবে? স্টাইল দিলাম কালার রেড, কে লাল হবে? বাংলাদেশ না দিনাজপুর? দিনাজপুর লাল হবে, আর বাংলাদেশ কালোই থাকবে, তাই না? আচ্ছা, কারণ হচ্ছে আমি বাংলাদেশে দিচ্ছি যে, এই যে দেখেন, এইটা হচ্ছে এখান থেকে ক্লোজ, H1 এখান থেকে ক্লোজ না, সো বাংলাদেশ হবে। আর এইটাতে এখন দেই স্টাইল, সরি এখানে দিনাজপুর দিলে তো হবে না, এখানে কালার দিতে হবে, কালার গ্রিন। তাহলে কে গ্রিন হবে আর কে লাল হবে? বাংলাদেশ লাল আর এটা হবে গ্রিন। ওকে, আচ্ছা এখন দেখেন এটার ফন্ট সাইজ দেই, ফন্ট সাইজ
ফন্ট, আচ্ছা ফন্ট সাইজটা এখানে না শেখাই, আমি ইন্টারনালে ফন্ট সাইজটা শেখাই, ঠিক আছে? তো সরি এক্সটার্নালি শেখাবো। এই হ্যাঁ সেমিকলনটা কেন দিচ্ছি বলছি আমি। এইখানে যদি আমি স্টাইল করি এইভাবে, স্টাইল স্টাইল H1, আমি একে ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ড গ্রিন, তাহলে সে H1কে, দুইটাই তো H1, আমি তো বলি না যে বাংলাদেশে হবে, বলছি না, দুইটাই হচ্ছে, দেখেন দুইটা ট্যাগেই হচ্ছে H1, সো দুইটাই ব্যাকগ্রাউন্ড নিয়ে নিবে সে গ্রিন। আর এটার কালার দেখা আছে না, কালার এখানে সাদা করে দিই আমি, হোয়াইট, হোয়াইট লিখলেই সে বুঝতে পারবে যে আমাকে সাদা বলছে, এই যে দুইটাই। তো এটা মনে রাখিয়েন, এটা হচ্ছে ইন্টারনাল, এটা হচ্ছে ইনলাইন। এখন হবে এক্সটার্নাল, এক্সটার্নাল থাকবে, এটার সাথে কোনো সম্পর্ক থাকবে না, এক্সটার্নাল সম্পূর্ণ আলাদা একটা ফাইলে হবে। তো আমি এইটা কাটে দিই, আগের মতো করে দিই, ঠিক আছে? আগের মতো করে দিলাম, আর স্টাইল বাদ দিলাম, সেই তাহলে চলে গেল। এখন আমাকে এই যে আমাদের প্রজেক্ট ফাইল, এটা আমাদের প্রজেক্ট ফাইল না, এটা প্রজেক্ট ফাইল, আমরা প্রত্যেকটা কাজ একটা করে প্রজেক্ট ফাইলে করব। এখন এইখানে আমাকে একটা স্টাইল তৈরি করার একটা ডকুমেন্টস বানাতে হবে, এটাকেও রিনেম করতে হবে। CSS এর বিস্তারিত কি, ক্যাসকেডিং স্টাইল শিট। তো আমরা দিলাম স্টাইল, নাম দিলাম স্টাইল ডট CSS। আমি চাইলে সামনের নামটা যে কোনো দিতে পারি। এখানে আমি কি দিলাম, স্টাইল ডট CSS। আমি এখন এখানে H1 লিখি, ওখানে তো H1 আছে তাই না, এখানে আমি লিখতেছি ব্যাকগ্রাউন্ড গ্রিন। সে গ্রিন করবে, গ্রিন করবে, করছে? কারণ হচ্ছে আমাদের এইটা ফাইল আর এইটা ফাইলের মধ্যে কোনো সম্পর্ক নাই এই মুহূর্তে, আছে কি? আমি তো একে বলেই দিইনি যে এটার সাথে কানেক্টেড হবে কিংবা এখান থেকে CSSটা ওখানে যাবে বলছি। তাহলে এই ইন্ডেক্স ফাইলটাতে আমাদের হচ্ছে এটা ইন্ডেক্স ফাইল আর এটা হচ্ছে স্টাইল ফাইল। তো এটাকে আমি আলাদা করে নিই, এখান থেকে রাইট বাটন ক্লিক করে মুভ টু আদার ভিউ করলে এটা দুই ভাগে বিভক্ত হয়ে যাবে নোটপ্যাডটা। হ্যাঁ, নোটপ্যাডটা দুই ভাগে বিভক্ত হচ্ছে, মানে এখন আমি এটাও দেখতে পাচ্ছি, এটাও দেখতে পাচ্ছি। এটা আর এটার মধ্যে একটা সম্পর্ক করাইতে হবে। সম্পর্ক আমি বলছিলাম যে এক্সটার্নাল যত ফাইল আছে সব ফাইল সম্পর্ক করাইতে হবে হেডের ভিতরে। আমাদের মানুষের সবার মাথার মধ্যেই সব কিছু তো লিঙ্ক করা আছে তাই না? পায়ের তালাতে যদি কেউ চিমটি কাটে মাথায় খবরটা খুব দ্রুত পৌঁছে যায়, তাই না? যে ওখানে কেউ চিমটি মারছে কিংবা পিঁপড়া কামড় দিছে। এটা হয় সাধারণত স্নায়ুর মাধ্যমে, যারা জীববিজ্ঞান নিয়ে পড়ছে তারা এটা জানে, স্নায়ুর মাধ্যমে এটা হয়। এখানে দেখেন তাহলে এটার নাম কি, স্টাইল CSS। লিঙ্ক করাইতে হয় এইভাবে, লিঙ্ক REL, এখানে অ্যাট্রিবিউট আসতেছে। আচ্ছা, এটা নর্মালি আসবে আমাদের এইরকম, শুধু লিঙ্ক, শুধু লিঙ্ক, এবং এই লিঙ্কের মধ্যে আমাদের কিছু সাহায্যকারী ইউজ হবে। তার মানে কে ব্যবহার হবে, অ্যাট্রিবিউট। তাহলে রিলেশন, RELতে হচ্ছে রিলেশন, কার সাথে রিলেশন হবে, এটা পুরোটাই হবে একটা স্টাইল শিট। এখানে আমরা শুধুমাত্র স্টাইল রাখবো আর কিছু রাখবো না। তাহলে যখন আমরা এখানে স্টাইল রাখবো এটার নাম হবে স্টাইল শিট। স্টাইল শিটকে CSS দিয়ে প্রকাশ করা হয়, ডট CSS দিয়ে। তো এখানে আমরা লিঙ্ক করাতে চাচ্ছি স্টাইল শিট। যত প্রকার CSS আছে ডট CSS সবাই কিন্তু স্টাইল শিট, ঠিক আছে? আবার আমি আরেকটা অ্যাট্রিবিউটের হেল্প নিব, HREF, হাইফার রেফারেন্স। রেফারেন্স এখন এখানে দিতে হবে যে স্টাইল শিটে কী নামে আছে, স্টাইল ডট CSS। এইটার কি বোঝা গেছে যে এটার পুরোটার নাম হচ্ছে স্টাইল শিট, এটা হচ্ছে স্টাইল ডট CSS। আমরা সবাই মানুষ, সবার নাম আছে না আলাদা আলাদা, সবাই তো মানুষ, এরকম এটা হচ্ছে স্টাইল শিট। আরও থাকতে পারে এরকম স্টাইল শিট, কিন্তু প্রত্যেকটার নাম আলাদা আলাদা দেওয়া আছে, স্টাইল ডট CSS। ওকে ফাইন, এখন আমরা হচ্ছে এটাকে রিলোড করে দেখতে পারি কী হচ্ছে। এখন তার মানে কি হচ্ছে, এইখান থেকে কালার এইখানে অ্যাপ্লাই হচ্ছে, হচ্ছে কি বুঝতে সমস্যা হচ্ছে কি আপনার? সমস্যা হয় না? সমস্যা যদি হয়ে থাকে আর পেটের মধ্যে রাখলে পেটের মধ্যেই থাকে যাবে, এটাকে বাইর করতে হবে, ঠিক আছে?
আর আমি বলছি প্রথম ক্লাসেই যে আমার সাথে ফ্রেন্ডলি থাকবেন, অনেক কিছু শিখতে পারবেন। কারণটা হচ্ছে আপনারা যদি নিজে লজ্জা পান যে বলবো সবাই আছে, ওরা ভাববে যে আমি এটা পারি না, লজ্জা লাগতেছে, করলে নিজের লজ্জা নিজের কাছেই থাকবে। সো যেটা আপনারা জানেন না সেটা ফ্রেন্ডলি বলবো, আমাকে আমি সলভ করে দেবো। এটা হয়ে গেল। আমরা হচ্ছে ডিপ ক্লাস নিয়ে কাজ করছিলাম, আমি আজকে আবারও ডিপটা বুঝাই। ডিপ ক্লাস সবার আগে ডিপ আইডি ক্লাস এগুলো বুঝতে হবে, কারণ পুরো সাইড আপনার তৈরি হবে ডিপ ক্লাস আইডি দিয়ে। আপনারা প্র্যাকটিস করছিলেন, বুঝতে কোনো সমস্যা হয়নি? কাজ দিলে পারবেন তো সবাই, না সমস্যা? আচ্ছা দেখেন আমি সমস্যাটা কোথায়, আমি দেখি আপনার সমস্যাটা বাইর করতে পারি কি না। এখানে আপনি দেখে থাকেন খালি ডিপ। আমি ডিপ নিছি, ডিপের এখানে যে কোনো নাম দিতে পারি। আমি H1 দিলাম। আপনি তো আমাকে সমস্যাটা বলেননি, তাই না? আচ্ছা এই মুহূর্তে আপনি আপনার সমস্যাটা আমাকে বলেননি যে কী সমস্যা হয়েছে। আমি আপনার সমস্যাটা এখানে বাইরে করে সলভ করতেছি, আপনি দেখেন। আমি আমার নামটা লিখতেছি, আমার নামটা হয়তো বা কেউ জানেন না। আই এম মুক্তার আলী। এখানে আরেকটা পি দিলাম। আই রিড ইন ক্লাস, কি জানি কিসে পড়ি জানি আমি, 11 তাই না? ওকে, এখন আরেকটা ডিপ বানাই আমি। বানানো হয়েছে? আপনারা কি জানেন আজকে ফ্রেন্ডশিপ ডে? আমাকে তো থ্যাংক ইউ দেওয়ার দরকার, আমি মনে করে দিলাম আবার। থ্যাংকস অল এভরিবডি। ওকে নাও লক্ষ্য রাখেন এখানে আই এম মুক্তার আলী আর হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টুডে, এই দুটা গ্রিন কালার হয়েছে কেন? আমি তো তাকে বলি নাই যে তুমি হও, কারণ এখানে ওভারঅল বলা আছে যে H1 কে হবে। সো এইখানে ইন্ডেক্সে সে যত H1 পাবে সবারই ব্যাকগ্রাউন্ড কী করবে? গ্রিন করবে। ব্যাকগ্রাউন্ড মানে কি? কোনো কিছুর পিছনে যেটা থাকবে সেটা হচ্ছে তার ব্যাকগ্রাউন্ড, তাই না? ওকে, তো এইখানে ডিপ আছে। আচ্ছা এটাকে আমি পিছাই দিই। একাধিক যখন এলিমেন্টস পিছানো হবে কিংবা লেখা পিছানো হবে তখন সিলেক্ট করে ট্যাপ চাপবেন, ট্যাপ, তখন তারা পিছাবে। এটা পিছা আছে। কীভাবে তাহলে আগাবো আমি? শিফট চাপে ট্যাপ দিবেন, শিফট চাপে ট্যাপ। আর যদি ব্যাক দেই তাহলে ডিলিট হয়ে যাবে। সিলেক্ট করা আছে। আচ্ছা তাহলে আরেকবার পিছাই আমি, শিফট ট্যাপ। ওকে, এখন লক্ষ্য রাখে আমি চাচ্ছি যে হ্যাপি ফ্রেন্ডশিপ ডে টুডে এটাকে আমি কালার রেড করে দিব, কালার রেড। তাহলে কি করব? আমাদের বুঝতে হবে আমরা এটা এখন একটা ক্লাসরুমে আছি, মনে করেন ক্লাসরুমে অনেকগুলো স্টুডেন্টস আছে, তো সবার নাম তো আলাদা। আমরা কি জানি ওভারঅল এটা হচ্ছে একটা ক্লাস। এটা কি বলা আছে যে এখানে এটা হচ্ছে প্রথম শ্রেণী কিংবা দ্বিতীয় শ্রেণী, এইভাবে বলা নেই যে দ্বিতীয় শ্রেণী কক্ষ প্রথম শ্রেণী কক্ষ, বলা নেই। এটা একটা ক্লাসরুম, তো এটাই হচ্ছে একটা ক্লাস। আমরা ক্লাসের একটা নাম ধরাই দিই, ক্লাস, CLASS। এট্রিবিউট এটা, আমরা এই রুমটার নাম দিলাম একটা ক্লাস। আমাদের তো বললাম না এইভাবে যে এটা আবার একটা কম্পিউটার ল্যাব। যখন যেখানে ক্লাস নেওয়া হয় ওটা ক্লাসরুম হয়ে যায়, যখন কম্পিউটার
ল্যাব তৈরি করা হয় সেটা কম্পিউটার ল্যাব হয়ে যায়, সেটার ক্লাসরুম থাকে না। তখন এটার নামটা আবার আসে যায়, ক্লাসরুমেই থাকে কিন্তু কম্পিউটার ক্লাসরুম কিংবা কম্পিউটার ল্যাব এই টাইপের, শুধু বলেন যে ক্লাসরুম এটা। আচ্ছা, তো একটা ক্লাস নিলাম আমি, এই ক্লাসের এখন আমাকে একটা নাম দিতে হবে, যে এটা কী নাম দিব? ফ্রেন্ডশিপ ডে। এই ক্লাসরুমের নাম কি? ফ্রেন্ডশিপ ডে। আর এইটা ক্লাসের একটা নাম দিই আমি। আচ্ছা, এটা পরে আগে এটা করি। তাহলে এখন আমাকে এখানে কাজ করতে হবে, এখানে রিলোড করি, তবুও সে এরকম হয়ে আছে। এখন আমি চাচ্ছি যে ফ্রেন্ডশিপ ডে এই ক্লাসরুমের ভিতরে যে H1 আছে তাকে আমি কালার রেড করে দিব। তাহলে কিভাবে করব? আমাকে এখন এইখানে আসতে হবে, এখানে আসে যে কোনো জায়গায় আমাকে আগে এই ক্লাসটা সিলেক্ট করতে হবে। আমি যেই ক্লাসরুমে যাব, হ্যাঁ না, আমি ডাবল ক্লিক করলাম, এটা সিলেক্ট হয়ে গেল, কিন্তু ওভাবে আমি কিছু করি নাই, কিন্তু এটা জাস্ট আপনাদেরকে ক্লিক করে দেখাইলাম, ঠিক আছে? তো এই ক্লাসটাকে আমাকে সিলেক্ট করতে হবে। আমি যেই ক্লাসরুমে যাব আগে তো আমাকে চিন্তা করতে হবে যে আমি ক্লাসরুমটাতে যাব, তারপরে চিন্তা করব যে কোনটা ক্লাসরুমে যাব। তো এখন আমি প্রথমে ক্লাসে যাচ্ছি। ক্লাস মানেই হচ্ছে ডট, ক্লাস মানেই হচ্ছে ক্লাস মানেই হচ্ছে ডট। যত রকম ক্লাস আছে সবাইকে ডট দিয়ে সিলেক্ট করা হয়। তো এইখানে যদি আমি ডট নেই তাহলে দেখা যাচ্ছে আরও ক্লাস আছে এখানে, তো সব ক্লাসকেই তো ডট দিয়ে সিলেক্ট করা হচ্ছে, তার মানে বুঝতে পারবে যে সবাইকে সিলেক্ট করছে। এখন এই ডটের পরে আমাকে খুঁজে বের করতে হবে আমি কোন ক্লাসে যাব কিংবা কোন ক্লাসরুমটাতে যাব। আমি কোন ক্লাসরুমে যাব? ফ্রেন্ডশিপ ডে। তাহলে এই ফ্রেন্ডশিপ ডেকে আমি কপি করে নিয়ে আসে এইখানে দিয়ে দিব, এইটার পাশে। তাহলে বুঝবে কে যে প্রথমে ক্লাস খুঁজে বের করতে হবে আমাদেরকে, তারপরে ফ্রেন্ডশিপ ডেকে খুঁজে বের করতে হবে, এবং এইখানে আমাকে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এইখানে বলতে হবে আমাকে যে আমি কি চাচ্ছি। এখানে দিতে হবে প্যারামিটার। প্যারামিটার বলা হচ্ছে প্রথমটাকে, আর তারপর এটা হচ্ছে তার ভ্যালু। প্যারামিটার কোনটা? যেমন আমি কালার চাচ্ছি, এই কালারটাকে বলা হচ্ছে প্যারামিটার, মানে এই অংশটা প্যারামিটার, আর এর ভ্যালু হবে আমি কি চাচ্ছি এখন সেটা। কি দিব? কোন কালার দিব? হোয়াইট কালার দিলাম। এখন লক্ষ্য রাখি কালারটা কিন্তু হোয়াইট হয়ে গেছে, আর নিচেরটা কিন্তু দেখা যাচ্ছে না। কেন? হোয়াইট দিছি যে, এখানে বুঝতে হবে যে আমি ফ্রেন্ডশিপ ডেকে দিছি কালার হোয়াইট। আমি শুধু বলি নাই যে শুধুমাত্র H1 হবে, আমি বলছি যে ফ্রেন্ডশিপ ডের ভিতরে যত কিছু থাকবে। যেমন আমি হচ্ছে আমি বললাম যে ক্লাস 1-এ যাও, 1-এ যায় এক কার্টুন মিষ্টি আছে, যাই ক্লাস 1-এ বিতরণ করো। আমি কি বলছি যে যারা ফার্স্ট বয় সেকেন্ড বয় তাদেরকে তুমি শুধু দাও? আমি বলছি ক্লাস প্রথম শ্রেণীতে যাও, যাই এই মিষ্টির কার্টুনটা সবাইকে দিয়ে দাও। তাহলে তো সবাইকে দিতে হবে, প্রত্যেকটা স্টুডেন্টকে দিতে হবে না? এই জন্য এটা ওভাবে কাজ করছে যে ফ্রেন্ডশিপ ডের ভিতরে যা কিছু আছে সবাই কালার হোয়াইট করবে। এখন আমি যদি বলি যে যাও ক্লাস ফ্রেন্ডশিপ ডেতে যায় H1 যে আছে কিংবা প্রথম শ্রেণীর যে আছে, প্রথম ফার্স্ট বয় যে আছে, তাকে তুমি কালার হোয়াইট করো, তাহলে আমাকে কি করতে হবে? এখন আমাকে এই ফ্রেন্ডশিপ ডে একটা পাশে একটা স্পেস ইউজ করতে হবে। স্পেস ইউজ করে আমাকে H1টাকে বলে দিতে হবে H1 সেভ। এখন মনে করেন পিওন নিয়ে আসতেছে মিষ্টির কার্টুন, এখন সে রুমে গেল, যাই বলতেছে যে ক্লাস 1-এর যে ফার্স্ট বয় তাকে মিষ্টিটা দেওয়া হলো, মানে কালার হোয়াইটটা দেওয়া হলো, ঠিক আছে? এখন এখানে যখন রিফ্রেশ করা হবে শুধুমাত্র কালার হোয়াইট হবে এটা, আর সে তার আগের অবস্থানেই থেকে যাবে। এখন এখানে বলা হলো যে ফ্রেন্ডশিপ ডে এর মধ্যে যে লাস্ট বয় আছে চিকনালি আর কি, তাকে একটু মোটা করো, তাকে কিছু খাওয়ায় তাকে মোটা করো। তো এখন কি করতে হবে? আমাকে সেম আগের মতো করতে হবে, ক্লাসটাকে সিলেক্ট করতে হবে, এখানে ডট আলাদা আলাদা, কিন্তু আমি যেহেতু আলাদা স্টাইল চাচ্ছি আলাদা, সেজন্য এটা ডট, তারপর কি ইউজ করতে হবে? ফ্রেন্ডশিপ ডে। আচ্ছা, আপনারা সবসময় এই জিনিসটাই সিলেক্ট করে কপি করে নিয়ে আসবেন, নাহলে এখানে আবার ভুল হলে আর কাজ করবে না। এখানে পেস্ট, এবং স্পেস দিয়ে কাকে করব? আমি মিস্টার চিকনালি SP, ওকে, P
এখন আমি তাকে বললাম যে তুমি একটা রং নাও, কালার, তাকে ইয়েলো করে দিলাম, তার বিয়ে শুরু হয়ে গেছে, কালার। দেন তাকে বললাম এখানে দিল ইয়েলো, দেখাই যাচ্ছে না। আচ্ছা, এখন তাকে একটা ব্যাকগ্রাউন্ড দেই, যে তোমার পিছনে কিছু একটা থাক, ব্যাকগ্রাউন্ড ব্লু। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কালার দিই। দুইটা মেয়ে আছে, পিঙ্ক কালার খুব পছন্দ করে মেয়েরা, পিঙ্ক চলে আসছে, পিঙ্ক কালার, তাই না? আচ্ছা, আমি এই সেমিকোলনটা ইউজ করলাম কেন? যখন একাধিক প্যারামিটার ইউজ করব তখন প্রথমটাকে সেমিকোলন দিয়ে ক্লোজ করতে হবে, নাহলে এটা যদি আমি রাখে দিই না, ও কিছু বুঝতে পারবে না, ইয়েলো না ব্যাকগ্রাউন্ড পিঙ্ক কোনটা দিব আগে সে বুঝতে পারবে না। এই জন্য প্রথমটা এইভাবে ক্লোজ, সেকেন্ডটা এইভাবে ক্লোজ, ঠিক আছে? এখন আমি এটাকে সেভ করলাম, আবারও রিফ্রেশ করি, পিঙ্ক কালার চলে আসছে। আচ্ছা, এই হ্যাপি ফ্রেন্ডশিপ ডে। আচ্ছা, উপরের এমডি মুখটা এটা আমি ডিলিট করে দিই। আচ্ছা, ডিলিট না করে আমি কমেন্টস করে রাখি। কীভাবে কমেন্টস করে ওকে হাইড করা যায় দেখেন, এখানে লেস দেন স্ক্লাইম চিহ্ন, এইখানে দুইটা দিলাম, আর এর শেষে আমি দুইটা দিয়ে ক্লোজ করলাম, তাহলে ওইটা কমেন্টস হয়ে গেল না? ব্রাউজার কি এখন একে দেখাবে? এটাকে আর ব্রাউজার দেখাচ্ছে না, কারণ সেটা কমেন্টস হয়ে গেছে। এইভাবে যেটা আমাদের দরকার হয় না, আমরা একবারে ডিলিট না করে এইভাবে কমেন্টস করে আমাদের ফাইলেই রাখে দিতে পারবো। তাহলে আমাদের ফাইলটাও থাকলো, পরবর্তীতে যদি আমি চাই শুধুমাত্র এই দুইটা আর এইটা তুলে দিলেই আমাদের আগের ফাইলটা চলে আসবে। ওকে, নাই। এখন আমি চাচ্ছি হ্যাপি ফ্রেন্ডশিপ ডেটা মাঝখানে নিয়ে আসবো, এখানে পুরো উইন্ডোর মাঝখানে। তাহলে কি করতে হবে আমাকে? মাইক্রোসফট ওয়ার্ডে টেক্সট অ্যালাইন নামের একটা কথা ছিল, জানা আছে কি? টেক্সট অ্যালাইন, আমরা সেই অ্যালাইনটা ইউজ করবো এখানে। আচ্ছা, এই যে এটার যে ব্যাকগ্রাউন্ড H1টা তুলে দিলাম আমি, সেই এটা আর দেখা যাচ্ছে না, কারণ সাদা, কালার সাদা দেওয়া আছে। তাহলে আমি এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, H1-এর একটা ব্যাকগ্রাউন্ড দিই, ব্যাকগ্রাউন্ড কি দিব? গ্রে লিখে দিলাম, GRAY, গ্রে চলে আসছে, ঠিক আছে? এখন আমি একে মাঝখানে নিয়ে আসবো, তাহলে কি করতে হবে আমাকে? টেক্সট অ্যালাইন করতে হবে, টেক্সট অ্যালাইন সেন্টার, মাঝখানে আসে। আচ্ছা, এইখানে আমরা কিছু মার্জিন পেডিং ইউজ করি। মার্জিন কি বলেন তো আপনারা? হ্যাঁ, ডাকটা না, এটা খাতা। মার্জিন কি? কিছু স্পেস ফাঁকা করা, যেমন হচ্ছে আপনার আমার উপরে কিছু জায়গা দরকার, আমি মার্জিন টপ দিয়ে দিলাম। মার্জিন আছে 5টা, একটা শুধু মার্জিন, একটা মার্জিন টপ, মার্জিন বটম, মার্জিন লেফট, মার্জিন রাইট। আবার পেডিং, PADDING, পেডিং হচ্ছে 5টা, পেডিং শুধু পেডিং, পেডিং টপ, পেডিং বটম, পেডিং লেফট, পেডিং রাইট। এখন পেডিং কীভাবে কাজ করে, মার্জিন কীভাবে কাজ করে, এটা ভালো করে জানতে হবে আমাদের HTML CSS-এ এটা খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট, যে div ক্লাস আইডি, মার্জিন পেডিং, এই যে এগুলা খুব বেশি গুরুত্বপূর্ণ। আইডি, হ্যাঁ আইডিটা বলছি, মনে রাখেন খালি, এরপরে আইডিটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এই যে ক্লাস আছে না, আইডিটা বুঝাই। এই ক্লাসের জায়গায় আমি দিলাম আইডি, আমার সমস্ত কাজ ভ্যানিশ চলে গেছে। কারণ হচ্ছে কি, এইখানে আমার ডট দেওয়া আছে, কারণ এই ডট থাকা মানে ক্লাস থাকা এখানে, তো এই তো ক্লাস খুঁজে পাচ্ছে না। এখন আইডিকে খোঁজার জন্য আমার করতে হবে কি, এখানে হ্যাশ লাগাইতে হবে, হ্যাশ পড়াইছিলাম মনে নাই, পড়াইনি? আচ্ছা, হ্যাশ লাগাইতে হবে। এখন সে আগের মতো কাজ করবে আবার, দেখেন। তার মানে হচ্ছে ক্লাস সিলেক্ট করবো ডট দিয়ে, আইডি সিলেক্ট করবো হ্যাশ দিয়ে,
এটাই হচ্ছে এর মেন কাজ, আর কিছু নেই। আচ্ছা, আরেকটা কাজ হচ্ছে, না কোনো কিছু নেই, ইচ্ছা মতো আমি চাইলেই আইডি নিতে পারি, চাইলেই ক্লাস নিতে পারি। তবে ক্লাসের থেকে আইডি পাওয়ারফুল, ক্লাসের থেকে আইডি পাওয়ারফুল। যেখানে আইডি থাকবে সেখানে ক্লাস কাজ করবে না, কাজ করবে কিন্তু আইডিটা আগে কাজ করবে, তারপরে ক্লাস কাজ করবে। আচ্ছা, আরেকটা ক্লাসের সুবিধা হচ্ছে CLASS ক্লাসের সুবিধা হচ্ছে আরেকটা দেখাই দিই। এখানে ডট, এখানে ডট। আচ্ছা দেখেন ক্লাসের সুবিধা, ক্লাসের মধ্যে একাধিক ভ্যালু নিতে পারি আমরা। এখানে একটা স্পেস দিয়ে আমি এখানে 1 যে কোনো নাম দিতে পারি। এখানে দুইটা হবে, একটা ফ্রেন্ডশিপ দিয়ে একটা ক্লাসের ভ্যালু, আবার এটার একটা ভ্যালু। আমি চাইলে এই ফ্রেন্ডশিপ দিয়ে ছাড়াও 1 দিয়ে কাজ করে দিতে পারি। ওকে, পেস্ট পেস্ট 1 1 দেখেন এখানে, তবুও সে কিন্তু কাজ করতেছে। তার মানে কি একাধিক এগুলা নিলেও কাজ করবে। আমি আরও নিতে পারি, ইচ্ছা আমার। ক্লাসের মধ্যে আনলিমিটেডভাবে ভ্যালু নেওয়া যাবে, কিন্তু আইডির ক্ষেত্রে সেটা পারবেন না। আইডি ও কাজ করাবে না। এখানে দেখেন হ্যাশ হ্যাশ, সে কাজ করাচ্ছে না, কারণ হচ্ছে একাধিক আইডি সে সাপোর্ট করে না। আমি যদি ফ্রেন্ডশিপটা শুধু ডিলিট করে দিই তবে সে নিয়ে নেবে। দেখেন নিয়ে নিচ্ছে। এটাই হচ্ছে আইডি আর ক্লাসের মধ্যে ডিফারেন্স। ওকে, ফ্রেন্ডশিপ দিয়ে আমরা এখানে ক্লাস রাখি, আর এটা ডট দিয়ে দিই। বুঝতে সমস্যা? ওকে, তো এটা হচ্ছে। আচ্ছা, এখানে লক্ষ্য রাখি, এখানে ডিফল্টভাবে কিছু মার্জিন পেডিং আসছে না। এই যে এখানে মার্জিন ফাঁকা জায়গা আসছে না। এই ফাঁকা জায়গাটা রিসেট করার জন্য আমার একটা রিসেট কোড ইউজ করতে হয় আমাদেরকে। স্টার সেকেন্ড ব্র্যাকেট, এই স্টার তো কিছুই না, এটাতে কোনো আছে কিছু? এই স্টার মানে হচ্ছে যত আইডি, যত ক্লাস, যত ট্যাগ, যা কিছুই আছে সবাইকে রিসেট করে দিবে। তার মানে ওদের মার্জিন পেডিং যা আছে সব কিছু 0 করে দিবে। আমরা এখানে মার্জিন 0 পেডিং 0, আমি যদি মার্জিন 0 পেডিং 0 করে দিই তাহলে যত কিছু আছে সবাই 0 হয়ে যাবে। দেখেন চলে গেছে ফাঁকা জায়গাগুলো, এখন কিচ্ছু নাই, কিন্তু মার্জিন পেডিং কিচ্ছু নেই। তো এখন আমি চাচ্ছি H1-কে আমি মার্জিন টপ দিব। কী দিব? মার্জিন টপ। H1-কে মার্জিন টপ দেই। আচ্ছা, শুধু মার্জিন দেই আগে, মার্জিন 10 পিক্সেলস। 10 পিক্সেলস আমি একটা লেন্থ দিয়ে দিলাম যে 10 পিক্সেলস জায়গা মার্জিন পাবে সে। এখন দেখেন কোন পাশ থেকে মার্জিন পায়। মার্জিন কিন্তু সে 4 পাশ থেকে 10 পিক্সেলস করে জায়গা নিচে। আচ্ছা, আমি যদি এখন তাকে বলি যে 100 পিক্সেলস জায়গা নাও, তুমি মার্জিন 100 পিক্সেলস জায়গা নাও, সে 100 পিক্সেলস জায়গা 4 পাশ থেকে নিচে। আবার সেম জিনিসটা যদি আমি পেডিংয়ে কাজ করাই, 100 পিক্সেলস এখন পেডিং পাবে। দেখেন এখানে পেডিং কিন্তু গ্রে কালারটা বাড়ে গেছে। এর মানে হচ্ছে মার্জিন কাজ করে ওর জায়গার বাহির থেকে, আর পেডিং কাজ করে ওর জায়গার ভিতর থেকে। দেখেন এই গ্রে কালারটা আগে চিকন ছিল না, অল্প ছিল না, যখন পেডিং দিলাম সে স্বাস্থ্যবান হয়ে গেল, মানে তাকে ভিটামিন দেওয়া হলো। সেই ভিটামিনটা হচ্ছে পেডিং। আর মার্জিন দিলে সে ওরকমই থাকবে, কিন্তু তার বাহিরের জায়গাটা বাড়াই নেবে। এখানে দেখেন, বুঝতে পারবেন আরেকবার। এখন আমি এটাকে মার্জিন করে দিই, গ্রে কালারটা দেখেন এখন কমে যাবে এবং সাদা অংশটা বাড়ে যাবে। এই যে, তার মানে হচ্ছে গ্রে কালারের বাইরে থেকে সে 100 পিক্সেল চারপাশে জায়গা করছে। ঠিক আছে, এখন আমি চাচ্ছি এইখানেই আবার পেডিং টপ ইউজ করি। পেডিং হাইফেন টপ, পেডিং টপ 20 পিক্সেল দিতে চাচ্ছি আমি। তাহলে কোথা থেকে সে ফাঁকা করবে? কার উপর থেকে?
এইখান থেকে কি এই পাশে ফাঁকা করবে? মানে আমি বুঝাতে যাচ্ছি, এই গ্রে কালারের উপর থেকে ফাঁকা করবে না এই লেখার উপর থেকে ফাঁকা করবে? লেখার উপর থেকে ফাঁকা করলে উপরে গ্রে কালারটা বাড়ে যাবে। হ্যাঁ, আচ্ছা দেখি রিলোড করি। এই যে দেখেন, তার মানে হচ্ছে লেখা থেকে সে গ্রে কালারটাকে বাড়াই দিচ্ছে, পেডিং যেহেতু ভিতর থেকে বাড়াইছে, তাই না? আচ্ছা, আবার পেডিং বটম দেই, পেডিং বটম 20 পিক্সেলস। এই যে নিচে ফাঁকা করছে, তাই না? আচ্ছা, তাহলে মার্জিন পেডিং কিছুটা ক্লিয়ার। আপনারা এর আগে টিউটোরিয়ালগুলো দেখবেন, আরও ক্লিয়ার হয়ে যাবেন। আপনার সমস্যা এখন আর সমস্যা কোনো? আচ্ছা, ভিডিওটা আরেকবার দেখেন, আশা করি সলভ হয়ে যাবে। আর এটাতে আসলে প্র্যাকটিস লাগে, প্র্যাকটিসের বিকল্প কিছু নেই, নাথিং টু সে, কিছু বলার নেই যদি প্র্যাকটিস না করেন আপনি। আচ্ছা, এখন আমি হবার ইউজ করি। হবার কোথায় দিব? হবার মানে কি? মাউস যখন নিয়ে যাব তখন সেই কাজটা হবে। এই মুহূর্তে দেখেন, আমি যখন মাউস নিয়ে গেলাম তখন কাজ হচ্ছে? কাজ হচ্ছে না। আচ্ছা, আমি এখন মাউস নিয়ে যাব, দেন কাজ হবে। সেই কাজটা করতে চাচ্ছি আমি কার উপরে? .1 H1 এর উপরে কাজটা করতে চাচ্ছি। হবার দিব আমি, HOVER, হবার। এই হবারে কাজ হচ্ছে। আমি কি করব হবার করলে সেটা আমাকে এখানে বলতে হবে। আচ্ছা, H1 এর একটা ফন্ট সাইজ নির্ধারণ করে দিই আমি। ফন্ট সাইজ, তাকে বললাম যে তোমার ফন্ট সাইজ 30 পিক্সেলস পাবে। দেখি কমে যাচ্ছে নাকি, একটু কমে গেছে না? এখন এইখানে তো 30 পিক্সেলস আছে, যখন মাউস নিয়ে যাব তখন তার ফন্ট সাইজ কত হবে? ফন্ট সাইজ আমি চাইলেও ছোট করতে পারি, চাইলেও বড় করতে পারি। আমি যদি এখানে 50 পিক্সেলস দেই, নর্মালি 30 পিক্সেল থাকবে, যখন মাউস নিয়ে যাব তখন 50 পিক্সেল হবে। দেখেন এখানে লক্ষ্য রাখবেন, বুঝছে? মাউস যখন নিয়ে যাচ্ছি তখন সে বড় হয়ে যাচ্ছে। মজা লাগছে? আচ্ছা, খুব দ্রুত হচ্ছে, তাই না? আমি চাচ্ছি স্লোলি হোক, তাহলে কি করবো? ট্রানজিশন দিতে হবে। কাকে? হবারে কখনো ট্রানজিশন হয় না। আমি যাকে হবার দিচ্ছি তাকে দিতে হবে, তার উপরেরটাতে 1 এ দিচ্ছি, তাহলে আমাকে এখানে দিতে হবে TRANSITION, ট্রানজিশন 1 সেকেন্ড বলে দিলাম আমি তাকে। 1 সেকেন্ড, 1তে 1 আর এসতে সেকেন্ড, সেটাও বলে দিতে হচ্ছে আমাদের, তাই না? স্টে করে নিয়ে যাই, চলে আসছে। এখন স্লোলি হচ্ছে, তাই না? এটা কিন্তু CSS3 এর কাজ। আমি আপনাদেরকে HTML5, CSS, CSS3 একসাথে করাবো। আগে HTML করাচ্ছি, তারপরে HTML5 এর কিছু অংশ দেখাই দিব, CSS করাচ্ছি, এর ফাঁকে ফাঁকে CSS3 করাবো। কিন্তু এখন বলছি না যে কোনটা CSS3, পরে একবার বলে দিব, তখন পূর্ণ ধারণা চলে আসবে যে কোনটা CSS3। আর HTML এর মধ্যে CSS3 কাজ করলে আপনাদের মানে জিনিসগুলো করতে আগ্রহ বাড়বে, মজা পাবেন, সেজন্য। আচ্ছা, এটা হলো তো, আমি এটাকে ছোট করে দিই। তাহলে এখানে এখন 10 পিক্সেলস করে দিই, 50 পিক্সেলসের জায়গায় ফন্ট সাইজ 10 পিক্সেলস। ছোট হয়ে গেছে, আমি চাইলেই সব কিছু করতে পারবো। আচ্ছা, আমি 40 পিক্সেলস করে দিই, দেখি এখানে কী হয়। এই যে আমি চাচ্ছি যে কালারটাও চেঞ্জ হবে, তাহলে আমাকে এখানে কালার দিতে হবে। কি কালার দিব? রেড কালার। ফন্টের কালার এখন সাদা আছে না? এবার যখন হোভার করবে সে, তখন সে আস্তে আস্তে লাল হয়ে যাবে, বুঝছে? আস্তে আস্তে সাদা, আবার আস্তে আস্তে লাল। আচ্ছা, আমি তাকে বললাম যে তুমি যদি লালই করবা তাহলে ব্যাকগ্রাউন্ডটা গ্রিন কেন আসতেছ না? তাকে দিয়ে দিলাম গ্রিন কালার। সে এখন কি করবে? গ্রে কালারকে রিমুভ করে সে এখন আস্তে আস্তে গ্রিন কালার হয়ে যাবে, বুঝছি? ওকে, এখন আমি তাকে বললাম যে তুমি যখন গ্রিন কালার করলা, এটাকে
ট্রান্সফর্ম করো। ট্রান্সফর্মের মানে কি? শুনি না। আচ্ছা, পরিবর্তন, ট্রান্সফর্ম। আমি ওকে কিছু একটা পরিবর্তন করাবো, যেহেতু পরিবর্তন হবে ট্রান্সফর্ম আমি তাকে চাচ্ছি ঘুরাবো। তাকে এই ফ্রেন্ডশিপ ডে লেখা আছে ওটাকে আমি ঘুরাবো। আচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমি ফ্রেন্ডশিপ ডে টুডেটা কাটে দিই, বড়ো হয়ে যেত তো লেখাটা, এইটুক থাক। আমি তাকে ঘুরাইতে চাচ্ছি। ট্রান্সফর্ম ঘুরাইতে গেলে আমাকে রোটেট লিখতে হবে। রোটেট মানে ঘোরানো না, এবং এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমাকে একটা এরকম লিখতে হবে, এবং এইখানে বলতে হবে যে আমি কত ডিগ্রি ঘুরাইতে চাচ্ছি তাকে। আমি তাকে ঘুরাই 45 DEGতে হচ্ছে ডিগ্রি, 45 ডিগ্রি। তাহলে সে এখন 45 ডিগ্রি কোন পাশে ঘুরবে? ঘুরতে কী করতে হবে? মাউস নিয়ে যেতে হবে, ডান পাশে ঘুরতে, তাই না? 45 ডিগ্রি মানে হবারের ভিতরে যা কিছুই থাকবে সবটাই ইফেক্ট ওখানে পড়বে। আচ্ছা, ওই ফ্যানটা একটু অফ করে দেন। ওই যে বাম পাশের সুইচটা দেওয়া আছে ওইটা হয়। হ্যাঁ, থাক, ওর এক্সট্রা শব্দ না শুনি। আচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডে, আমি এটাকে একটু ছোট করি এখন। আচ্ছা, হ্যাপি ফ্রেন্ডশিপ ডেটা তুলে দিলাম, আমি লেখাটা তুলে দিলাম। তাহলে কি আর ব্যাকগ্রাউন্ডটা থাকবে? শুধুমাত্র এইটা থাকবে, কারণ তাকে পেডিং দেওয়া হয়েছে যে এখানে পেডিং টপ, পেডিং বটম, সেজন্য। তো আমি তাকে একটা উইড দেই। কাকে উইড দিব? H1কে, তাই না? ওয়েট 100 পিক্সেলস। কে 100 পিক্সেলস উইড নেবে? H1। হাইট দিলাম 100 পিক্সেলস। এখন একটা স্কোয়ার চলে আসবে না? স্কোয়ার আসছে? আসে নাই। কেন আসে নাই? স্কোয়ার কেন আসলো না? কারণ হচ্ছে স্কোয়ারের থেকে আবার পেডিং টপ, পেডিং বটম দেওয়া আছে, সেজন্য উপরেও বাড়ে গেছে, নিচেও বাড়ে গেছে। এই দুটো যদি আমি এখন কাটে দিই তাহলে সে এখানে স্কোয়ার করবে। এই যে করছে। আচ্ছা, দেখেন স্টাইলটা, CSS3 স্টাইল। আমি চাচ্ছি যখন হোভার করব তখন তার বর্ডার রেডিয়াস চেঞ্জ হবে। বর্ডার রেডিয়াস মানে কি? বর্ডার রেডিয়াস মানে, আচ্ছা, বর্ডার রেডিয়াস হচ্ছে কর্নারগুলোকে কাটে দিবে কিংবা গোল করে দিবে। তাহলে বর্ডার রেডিয়াস আমি চাচ্ছি 50 পিক্সেলস। দেখেন 100 পিক্সেলসের মধ্যে 50 পিক্সেলস করলে কি হয়? গোল হয়ে গেছে, বৃত্ত হয়ে গেছে। আচ্ছা, আমি বর্ডার রেডিয়াসটা তুলে দিলাম। আরেকটা রোটেট ইউজ করি, এখানে স্পেস দেই, রোটেট, দুইটা রোটেট দেই। এটাকে দিলাম হচ্ছে 90 ডিগ্রি, স্পেস দিয়ে ডাবল ইউজ করতেছি আমি, একটা 45 ডিগ্রি, একটা 90 ডিগ্রি। এখন হোভার করি, সে কি দুইটা কাজ করছে একসাথে? দুইটা কাজ করছে, বুঝতে পারছেন না? আচ্ছা, এখানে মাইনাস করি, 90 ডিগ্রিকে মাইনাস করলাম। আচ্ছা, এটাকে রোটেটটা স্টপ। এখন ট্রান্সফর্ম, ট্রান্সলেট। একটু আমি দেখি ট্রান্সলেটটা কাজ করি কিনা। দেখেন এখানে ট্রান্সলেট মানে হচ্ছে, হ্যাঁ,
ওকে এক জায়গা থেকে আরেক জায়গায় আমি পাঠিয়ে দিচ্ছি। 100 পিক্সেলস শুধু 100 যখন ইউজ করব তখন সে ডান পাশে যাবে, আর যদি তার মাইনাস ইউজ করি তাহলে সে বামে আসবে। দেখেন এখন সে বামে আসতেছে আসতেছে। আচ্ছা এটা দিলাম আমি x, আচ্ছা এটা থাক, এইখানে আমি রোটেট ইউজ করি। রোটেট 45 ডিগ্রি, দেখি এটা কাজ করে কিনা। কাজ করার কথা অবশ্য, ও তো সরতেছেই, সরার সাথে সাথে ও কিন্তু এরকম হয়ে যাচ্ছে। আচ্ছা ওকে এইখানে এক্স ইউজ করি, রোটেট এক্স। এটা দিয়ে আমরা সুন্দর সুন্দর ডিজাইন বানাতে পারবো না? কীরকম? উপরে নিয়ে যাবো তাই না? তাহলে তাকে আমি এটা হচ্ছে মাইনাস করে দিই, দেখি এবার কোথায় যায়, বাম পাশে যায় নাকি। আচ্ছা এটা না, ওয়াই দেই। এক্সটা ডান পাশে কাজ করে আর বাম পাশে কাজ করে, ওয়াইটা উপরে নিচে কাজ করে। ঠিক আছে, সবটাই করা যাবে, জাস্ট মাথায় রাখতে হবে এগুলা। একসাথে প্লাস মাইনাস কিন্তু পেট খারাপ হবে। আচ্ছা এরপরে দেখাবো একসাথে প্লাস মাইনাস কিভাবে করে।